আসসালামু আলাইকুম। আমাদের আজকের চতুর্ভুজের ক্লাসে ইতিমধ্যে আপনারা যারা আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। আমরা এখনই ক্লাস শুরু করব। সবাই একটু কমেন্টস করে দেন কথা এবং লেখা স্পষ্ট বুঝতেছেন কিনা। আচ্ছা, মোটামুটি অনেকেই কমেন্টস করে দিয়েছেন অল ক্লিয়ার। আমি ক্লাসটা এখনই শুরু করব। তার আগে একটা অনুরোধ, সবাই পরিচিতদের একটু মেনশন করেন আর একটু ক্লাসটা শেয়ার করে দেন যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। আর আজকের ক্লাসে কেউ কোনো স্ক্রিনশট নেবেন না, সবাই একটু কষ্ট করে একটা পেজ আর একটা কলম হাতে নেন। আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে কেউ কোনো স্ক্রিনশট নেবেন না, প্রত্যেকে একটু কষ্ট করে একটা বা দুইটা পৃষ্ঠা হাতের কাছে রাখেন আর একটা কলম নেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ক্লাসটা খুবই অল্প সময় লাগবে। একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখেন, আপনার বাসায় কিছুই পড়া লাগবে না। আর এই জিনিস আপনি না বুঝে এতদিন মুখস্থ করছেন, ইনশাল্লাহ মুখস্থ আর করা লাগবে না। তাহলে আমি শুরু করি। তাহলে কাহিনী কি, একটা খাতা কলম নিয়ে সবাই রেডি হন আর ক্লাসটা শেয়ার করে দেন আর পরিচিতদের মেনশন করেন। প্রথমে আসেন কেস 1। আচ্ছা, আমি চারটা ছবি আঁকলাম। আচ্ছা, আমার একটা আঁকার হাত খারাপ, এই কারণে একটু ফিগারটা বুঝে নেবেন। এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা রম্বস হয় নাই, কিন্তু আবার আঁকার হাত খুবই খারাপ, একটু চেষ্টা করি তারপর বানাইতে। ওই যতটুকু বানাইতে পারছি। এটা হচ্ছে রম্বস আর এটা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, একটু সবাই আমরা মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করি। আচ্ছা, শুরু করি তাহলে। আচ্ছা, আমরা কেস 1-এ প্রথমে আলোচনা করবো। আমি চারটা ছবি আঁকলাম, একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা হচ্ছে রম্বস আর একটা হচ্ছে সামান্তরিক। এই প্রত্যেকটা হচ্ছে একটা চতুর্ভুজ, তাই না? আচ্ছা, চতুর্ভুজের বাহু থাকবে কয়টা? চারটা। আচ্ছা, বিষয়টা একটু লক্ষ্য করেন, এই যে আমি বর্গক্ষেত্রটা নিলাম, এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান। এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। বাহুগুলো কীরূপ? তাহলে বিষয়টা দেখেন, আমরা এই বর্গক্ষেত্রে যেই ছবিটা দেখলাম, এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। খুব ভালো কথা। এবার আসেন আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখতেছি কি, এই এ বি আর সিডি এই দুইটা বাহু সমান, আবার এডি আর বিসি এই দুইটা বাহু সমান। তার মানে এ বি আর সিডি এই দুইটা বাহু সমান, এডি আর বিসি এই দুইটা বাহু সমান। তার মানে হচ্ছে আমি যেটা দেখতেছি, এ বির বিপরীত বাহু হচ্ছে সিডি, আবার বিসির বিপরীত বাহু হচ্ছে এডি। তার মানে আয়তের ক্ষেত্রে কিন্তু সবগুলো বাহু সমান না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে পাইলাম কি? বর্গক্ষেত্রে পাইলাম যে প্রত্যেকটা বাহুই সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এসে পাইলাম কি? বিপরীত বাহুগুলো সমান। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, বাহুর ক্ষেত্রে বর্গক্ষেত্রের ভাই হচ্ছে রম্বস, বর্গক্ষেত্রের মেলায় হারিয়ে যাওয়া ভাই হচ্ছে রম্বস। মানে কি,
রম্বসেরও প্রত্যেকটা বাহু সমান। তার মানে আমরা কি পাইলাম, বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে, বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে আমরা কি পাইলাম, প্রত্যেকটা বাহু সমান। রম্বসের ক্ষেত্র আমার প্রত্যেকটা বাহু সমান। তাহলে বাহুগুলো কিরূপ, এরূপ ক্ষেত্রে আমি সিদ্ধান্তে আসলাম কি, বর্গক্ষেত্র আর রম্বস হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া পরস্পর দুই ভাই যাদের প্রত্যেকটা বাহু সমান। অনুরূপভাবে সামান্তরিকের ক্ষেত্রে এসে আমরা দেখলাম এবি আর সিডি সমান, আবার এডি আর বিসি সমান। তার মানে সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এবি আর সিডি সমান মানে কি, বিপরীত বাহুগুলো সমান। আবার এবি এডি আর বিসি সমান, তার মানে কি এই দুটো বিপরীত বাহুগুলো সমান। তার মানে আয়তক্ষেত্রের মেলায় হারিয়ে যাওয়া ভাই হচ্ছে সামান্তরিক, আয়তক্ষেত্রের মেলায় হারিয়ে যাওয়া ভাই হচ্ছে সামান্তরিক। তাহলে আমরা সামারি পাইলাম কি, বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়, এটা একটা সামারি পাইলাম। আয়তক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়। আমি কি কেস ওয়ানটা বুঝাইতে পারছি? সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন, 30 মিনিট ইনভেস্ট করবেন, এই জিনিস জীবনে মুখস্থ করা লাগবে না। এরপর আমি কয়েকটা এক্সাম্পল করাবো, কঠিন কঠিন এক্সাম্পল, নিজেরা সবাই অ্যান্সার দিতে পারবেন। তাহলে বাহুগুলা কেমন, বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, আয়তক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান। তাহলে কখন কোন বাহু সমান, কোন ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, কোন ক্ষেত্রে সব বাহুগুলো সমান, এটা কি আমরা বুঝছি? যদি বুঝে থাকি সবাই লেখেন কেস ওয়ান ডান। সবাই যদি কেস ওয়ান বুঝে থাকেন তাহলে লেখেন কেস ওয়ান ডান। কেস ওয়ানটা যদি বুঝে থাকেন একটু সবাই লেখেন তো কেস ওয়ান ডান। আজকে আমি ক্লাসের পর ইনশাল্লাহ ক্লাসে পরে দেবো ভাইয়া। একটু শেয়ার টেয়ার করেন না, মেনশন করেন, শেয়ার করেন। আজকে যদিও সবাই একটু ক্লান্ত, অনেকগুলো পরীক্ষা গেছে। পুরো কেসগুলো পড়াই, তারপর দেখবেন কত ইজি। এবার আসেন কেস টু। আমাদের কেস টুতে আলোচনার বিষয় হচ্ছে কোণগুলা কেমন, কোণ সমূহ কিরূপ। কেস টুতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোণগুলা কেমন। আচ্ছা, প্রথমে আসলে একটু বর্গক্ষেত্র নিয়ে চিন্তা করি। এই একটা বর্গক্ষেত্র, তাই না? এটা দেখে আপনি কি বুঝতেছেন, এটা 90 ডিগ্রি। এটা দেখে আপনি কি বুঝতেছেন, এটাও 90 ডিগ্রি। এটা দেখে আপনি কি বুঝতেছেন, এটাও 90 ডিগ্রি। আবার এটা দেখে আপনি কি বুঝতেছেন, এটাও 90 ডিগ্রি। তার মানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখতেছি এই কোণটার মানও 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তটা লিখতে পারি, প্রতিটি কোণ সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণ সমান এবং এক সমকোণ, এই কথাটা কি আমরা লিখতে পারি? ভাই বিষয়টা দেখেন ছবিটা দিয়া। আমরা এই কোণটা পাচ্ছি 90 ডিগ্রি, এটা পাচ্ছি 90 ডিগ্রি, এটাও পাচ্ছি 90 ডিগ্রি, এটাও পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণে যেহেতু 90 ডিগ্রি, তার মানে কি কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি সমান সমান কোণ ডি, এটা সমান সমান কত, 90। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি আপনি এটা বলতে পারেন না, প্রত্যেকটা কোণ সমান এবং প্রতিটি কোণই হচ্ছে এক সমকোণ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা পাইলাম কি, প্রত্যেকটা কোণই সমান এবং এক সমকোণ। বর্গক্ষেত্র বুঝলাম। এবার আছেন আয়তক্ষেত্র। এটা কি এক সমকোণ, এই কোণটাও কি এক সমকোণ, এই কোণটাও কি এক সমকোণ, এই কোণটাও কি এক সমকোণ। তাহলে এইবার আবার বর্গক্ষেত্রের মেলায় হারিয়ে যাওয়া ভাই হচ্ছে আয়তক্ষেত্র। যখন কোণ বলবে আপনি বর্গক্ষেত্রের ক্ষেত্রেও পাচ্ছেন কি, প্রত্যেকটা কোণ সমান এবং এক সমকোণ। অনুরূপভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আপনি কী পাচ্ছেন, প্রত্যেকটা কোণ সমান এবং এক সমকোণ। তার মানে বর্গক্ষেত্রের জন্য কোণের কনসেপ্ট যা, আয়তক্ষেত্রের জন্য কোণের কনসেপ্ট তা। দ্যাট মিনস কি, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটোটা ক্ষেত্রেই প্রত্যেকটা কোণ সমান এবং এক সমকোণ। জাস্ট ছবিটা বুঝলে তো আপনি বুঝতে পারতেছেন। বুঝা কি গেছে, বুঝছেন? আচ্ছা, যদি তাহলে বুঝে থাকি তাহলে কি শিখলাম, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটা কোণ সমান এবং এক সমকোণ। আচ্ছা, এইবার আসেন রম্বস।
আচ্ছা, রম্বসের কোণ দেখেই তো বুঝতেছেন যে না এটা 90 ডিগ্রি হচ্ছে না, হচ্ছে। তার মানে এই জায়গায় আর হচ্ছে কোণগুলো সমান না, এক সমকোণেরও মামলা না। এখানে এসে ঘটনা ঘটবে এই কোণটা আর এই কোণটা, আবার এই কোণটা আর এই কোণটা, মানে কি আমি যে কোণ এটা নিলাম এই কোণের বিপরীত কোণ কি? কোণ সি। বিষয়টা দেখেন, এই কোণটার বিপরীত কোণকে কোণ সি, এই কোণটার বিপরীত কোণকে কোণ সি। আচ্ছা, অনুরূপভাবে এই কোণটা কোণ ডি, এই কোণটার বিপরীত কোণকে কোণ বি। তার মানে সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে আইসা আমার কোণের ক্ষেত্রে যেটা হবে বিপরীত কোণগুলো সমান। এখনও সবগুলা কোণ সমান হবে না। আয়ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমান হয়েছে এবং প্রতিটা কোণই হয়েছে এক সমকোণ, কিন্তু বর্গক্ষেত্র আর রম্বসের সামান্তরিকের ক্ষেত্রে আইসা আমার শুধুমাত্র বিপরীত কোণগুলো সমান হবে এবং কোণগুলো কোনো কোণ সমকোণ নয়, কোণ সমকোণ নয়। আমি কি বুঝাইতে পারছি? মানে কি সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে এসে আমরা কি পাইলাম? এই বিপরীত কোণ দুইটা, কোণ এ আর কোণ সি, মানে যদি পিকচার অনুসারে লেখেন তাহলে কি কোণ এ সমান সমান কোণ সি আর কোণ বি সমান সমান হচ্ছে কোণ ডি। এই বিপরীত কোণ দুইটা সমান, কিন্তু কোনো কোণই সমকোণ না। আপনারা একটা কনসেপ্ট শিখছিলেন সামান্তরিক বা রম্বসের ক্ষেত্রে, এই বিপরীত কোণ দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই বিপরীত কোণ দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে সামান্তরিক বা রম্বসের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। সামান্তরিক বা রম্বসের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। মানে কি যে কোনো চতুর্ভুজ হোক, এটা আয়ত হোক বর্গ হোক যাই হোক না কেন, তার ক্ষেত্রে চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। কিন্তু বর্গ আর আয়তের ক্ষেত্রে প্রত্যেকটা কোণে হচ্ছে 90 করে, তাহলে একটা 90 ডিগ্রি, আরেকটা 90 ডিগ্রি, আরেকটা 90 ডিগ্রি, আরেকটা 90 ডিগ্রি, তার মানে চারটা কোণ মিলিয়ে কত? 360 ডিগ্রি। কিন্তু সামান্তরিক বা রম্বসের ক্ষেত্রে কোনো কোণই 90 ডিগ্রি না। এই বিপরীত কোণ দুইটা পরস্পর সমান, আর এই বিপরীত কোণ দ্বয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আবার কোণ বি প্লাস কোণ ডি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। আমি যদি এই পর্যন্ত বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন কেস টু ডান। কেস টু কি ডান হয়েছে নাকি? এটা একটু সবাই কমেন্টস করেন। এই পর্যন্ত যদি ডান হয়ে থাকে সবাই একটু লেখেন কেস টু ডান। কেস টু কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। কেস টু কি ডান হয়েছে নাকি সবাই একটু কমেন্টস করে জানান। মূল খেলা শুরু হবে, আমি 4টা কেস পড়াবো আর 2টা কেস পড়াবো, তারপর যখন প্রশ্ন সলভ করব তখন আমরা বুঝবো আমরা আজকের ক্লাসে কি বুঝছি। কথা কি বুঝে গেছে? এই জন্য একটু ধৈর্য সহকারে একটু সহকারে ক্লাসটা করেন। খুবই ইজি ক্লাস, যখন এক্সাম্পলে যাব তখন খুব মজা করে বুঝবো। আচ্ছা, কেস টু সবাই ডান হয়েছে? আচ্ছা, এইবার আলোচনার বিষয় হচ্ছে কর্ণদ্বয় কেমন, কর্ণদ্বয় কিরূপ। আচ্ছা, আপনারা আমি একটা খুব সিম্পল ট্রিক্স শিখিয়ে দেই। এই ট্রিক্সটা শিখলে আপনার হচ্ছে একবারে ঝামেলা শেষ। কোণ আর কর্ণ, কোণ আর কর্ণ দুইটাই কি দিয়ে শুরু হয়েছে? ক দিয়ে না? কোণ আর কর্ণ দুইটাই কি ক দিয়ে শুরু হয়েছে, তাই না? বিষয়টা বুঝেন। আপনি আমি খুব শর্টকাট দিয়ে শিখিয়ে দিয়েছি, কোণ আর কর্ণ দুইটাই কি ক দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এই দুইটার ক্ষেত্রেই গল্প এক। গল্প এক মানে কি? আমি শিখছিলাম কি বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের সময়, বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের সময় কি কি শিখছিলাম? প্রতিটি কোণ সমান এবং এক সমকোণ। সাথে আর একটু লেখা নেন, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের সময় কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় সমান মানে কি
বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের সময় কোণও সমান, কর্ণও সমান। এটা কি মনে রাখা যাবে? এটা তো মনে রাখা খুব ইজি। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার কোণও সমান, কর্ণও সমান। কর্ণকে এই একটা কর্ণ, এটা হচ্ছে এসি, এই একটা কর্ণ, এটা হচ্ছে বিডি। এই এসি আর বিডি কর্ণ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আর সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে, সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে আপনি কি শিখছিলেন? কোণ সমান না, কর্ণ সমান না। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনি সরাসরি লিখবেন কি, কোণ আর কর্ণের ক্ষেত্রে গল্প এক। গল্প এক মানে কি, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটোর ক্ষেত্রেই কোণও সমান, কর্ণও সমান। আর সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে হচ্ছে বিপরীত কোণদ্বয় সমান, কোনো কোণ সমকোণ নয়, কর্ণদ্বয় সমান। মনে কি থাকবে? তাহলে কোণ আর কর্ণের গল্প এক, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে কোণও সমান, কর্ণদ্বয় সমান। এতটুকু যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 3 ডান। আর ক্লাসটা কেমন লাগতেছে কেস 3 ডান লেখা লাগবে না, এটা একটু কমেন্টস করেন। মূল খেলা হবে আমি যখন এক্সাম্পলগুলো করাবো, আরেকটা কেস পড়াবো, তাহলে পুরো বিষয়টা বুঝবেন। এগুলো আপনারা মুখস্থ করছেন, এগুলো আপনারা মুখস্থ করছেন, পুরো বিষয়টা বুঝবেন এবং খুব দ্রুত এক্সাম্পলগুলো অ্যান্সার করবেন। কর্ণদ্বয় মানে হচ্ছে, দ্বয় মানে কি, দ্বয় মানে হচ্ছে দুই, দুইটা কর্ণ সমান। কর্ণদ্বয়, দ্বয় মানে হচ্ছে দুই, দুইটা কোণ সমান। ক্লাসটা কেমন হচ্ছে একটু বলেন। আজকে আপনারা সবাই ক্লান্ত, এখানে আপনাদের খুব বেশি আজকে কষ্ট দেবো না। ক্লাসের পরে ক্লাসে শেষ করে দেবো, আর ক্লাসটাও বেশিক্ষণ লাগবে না। আজকে আপনারা টায়ার্ড আমি জানি, এখানে ক্লাসের পর ক্লাসে শেষ করে দেবো, এগুলো আপনারা মুখস্থ করছেন। আর এখন তো পরীক্ষার মৌসুম চলতেছে, প্রত্যেক শুক্রবার পরীক্ষা অনেকগুলো, এবং এগুলো বিসিএস পরীক্ষা যতটা আসার সম্ভাবনা বেশি, তার থেকে অন্যান্য নিয়োগ পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। কথা বলতে জন্য যারা কষ্ট করে করতেছেন, 400 জন ক্লাস করতেছেন, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, কারণ 400-র বেশি ক্লাস আজকে করার কথাও না। ওকে, এবার আসেন। মামা ক্লাস নিচ্ছি, বলবা কিছু? কিন্ডারজয় খেতে বলেছে? কিন্ডারজয় কোথায় আমি জানি না তো, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, এইবার একটু আলোচনা, এটা হচ্ছে লাস্ট আলোচনা, কেস 4। এটা যদি আমরা পারি তাহলে আমাদের হচ্ছে পুরা বেজাল শেষ। এবার আমরা সরাসরি প্রশ্ন সলভে যাব। এবারে আলোচনার বিষয় হচ্ছে কর্ণদ্বয় কিরূপে সমদ্বিখণ্ডিত করবে। শুধু সমদ্বিখণ্ডিত করবে, শুধু সমদ্বিখণ্ডিত করবে নাকি বলো? আমি তো জানি না মামা কোথায়, মাকে জিজ্ঞাসা করো, মাকে জিজ্ঞাসা করো। সবাই পচা বলবে, ক্লাস দিচ্ছি, সুয়া ডিস্টার্ব করে না। সম্মুখনে মাকে যে বলো, মাকে যে বলো। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে কর্ণদ্বয় কিরূপে সমদ্বিখণ্ডিত করবে। এই জায়গায় দুইটা আলোচনা, একটা হচ্ছে শুধু সমদ্বিখণ্ডিত করে, আর একটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, বিষয়টা একটু মনোযোগ সহকারে মনে রাখবেন। আপনার মেলায় হারায়া যাওয়া দুইটা ভাই ছিল, একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা রম্বস। বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে আপনি কী পাইছিলেন? প্রত্যেকটা বাহু সমান পাইছিলেন না? বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে কি আপনি প্রত্যেকটা বাহু সমান পাইছিলেন। অনুরূপভাবে বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে, বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আপনি বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন। কি? একটা হচ্ছে বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এবং এদের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কি? সোয়া ডিস্টার্ব করো না মামা প্লিজ, ক্লাস দিচ্ছি না। আমি জানি না তো কোথায় রাখছি, আমি তো এনে মার কাছে দিছি। তোমার মাকে যে জিজ্ঞাসা করো যে মা আমার কিন্ডারজয় কোথায়, আস্তে ওরা একটু কিন্ডারজয়টা দিলে দিত। আচ্ছা ভাই, 1 মিনিট, সরি। আচ্ছা, এবার আসেন, তাহলে বিষয়টা কি তাহলে বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, প্রতিটি বাহু সমান, প্লাস এটা কিন্তু পরীক্ষা আসবে, আমি বেশি প্যাচে যাচ্ছি না যেহেতু 7 দিন পর পরীক্ষা। প্রতিটি বাহু সমান প্লাস কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করবে কি? বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে। তাহলে শুধু সমদ্বিখণ্ডিত করবে কার ক্ষেত্রে? আয়তক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রে। আপনি কি কথা বুঝছেন? তাহলে আমরা কি শিখলাম? কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করবে চারোটাকেই, সবাইরে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, সমদ্বিখণ্ডিত মানে কি? এটা একটু বেসিকটা বোঝেন। সমদ্বিখণ্ডিত
খণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করবে। দ্যাট মিনস কি, এই যে এসি কর্ণটা ছিল, এই এসি কর্ণটা আর বিডি কর্ণটা, এই দুইটা কর্ণটা পরস্পর অবিন্দুতে ছেদ করছে। যেহেতু তারা সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে এই এসি কর্ণ সমান দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে একটা হচ্ছে এও আর একটা হচ্ছে ডিও। একটা এই যে এসি কর্ণটাকে আপনি সমান দুই ভাগে ভাগ করছেন, ভাগ করে একটা পাইছেন এও আর একটা পাইছেন ডিও, এই দুইটা কর্ণ সমান। আবার এই যে বিডি কর্ণটা, এই বিডি কর্ণটা এটাও সমান দুই ভাগে ভাগ হয়েছে। ভাগে কি হয়েছে? বিও হয়েছে আর ডিও হয়েছে। তার মানে কি, সরি এটা হচ্ছে সিও। আচ্ছা বিষয়টা একটু দেখেন, এই যে এসি কর্ণটা এটার সমান দুই ভাগে ভাগ করে আমি কি পাইছি? একটা পাইছি এও আর একটা পাইছি কি সিও, এই দুটো সমান এও আর সিও। আবার এই বিডি কর্ণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে কি বিও আর একটা হচ্ছে কি ডিও। তার মানে এও সমান সমান হচ্ছে সিও, এও সমান সমান হচ্ছে সিও আর বিও সমান সমান হচ্ছে ডিও। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়েছে, রম্বসের ক্ষেত্রে হয়েছে, সামান্তরিকের ক্ষেত্রে হয়েছে। বুঝতে পারছি? মানে কর্ণদ্বয় চারোটারই সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এতটুকু গল্প সবার জন্য সমান। শুধুমাত্র বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে একটা অতিরিক্ত জিনিস আছে। এই জায়গার যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই জায়গার কোণটা 90 ডিগ্রি, এই জায়গার কোণটা 90 ডিগ্রি, এই জায়গার কোণটা 90 ডিগ্রি। মানে কি, বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে কোণ এ ও বি সমান সমান কোণ বিওসি সমান সমান কোণ সিওডি সমান সমান কোণ এওডি, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? এই এসি কর্ণরে সমান দুই ভাগে ভাগ করে একটা এও পাইছেন একটা সিও পাইছেন, এটা সমান। আর একটা হচ্ছে বিডি কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে বিও আর ডিও পাইছেন, এই দুটাও সমান। এতটুকু ঘটনা চারটার ক্ষেত্রেই ঘটছে। ক্লিয়ার? আর সমকোণের সমদ্বিখণ্ডিত ঘটনা করছে শুধু বর্গক্ষেত্রে আর রম্বসে। তখন এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, তখন হচ্ছে এই গল্পটা। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন তো কেস 4 ডান। এবার আমি একটা সামারি দিয়ে কোশ্চেনে যাচ্ছি। কেস 4 ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো কেস 4 ডান হয়েছে কিনা। ডান হলে আমরা এখন একটু এক্সাম্পল করবো, লাস্টে ট্রাপিজিয়াম পড়বো। একটু কমেন্টস করে জানান তো ডান হয়েছে নাকি। আমরা হচ্ছে এখন এক্সাম্পল করব, এই বেসিকটা যদি বুঝে থাকি, তারপর আমরা সবাই শেষে ট্রাপিজিয়াম পড়বো। ট্রাপিজিয়াম একদম সোজা, এবং পরীক্ষার যেহেতু মৌসুম শুরু হয়েছে এই কোশ্চেনগুলো আসবে, এগুলো মুখস্থ করার জিনিস না। আচ্ছা যদি বুঝে থাকেন এইবার আসেন আমরা একটু এক্সাম্পলের সাথে বিষয়গুলো সলভ করা শুরু করি। আচ্ছা ক্লাসটা কেমন লাগতেছে? ফিডব্যাক তো দিলেন না, টায়ার্ড হয়ে গেছেন নাকি? আপনারা তো আজকে টায়ার্ড। আমাকে আরও 20-25 মিনিট সময় কি দেওয়া যায়? তাহলে খুব সুন্দর করে ক্লাস নিতে পারি। 12টা 10 বাজে, আর হচ্ছে আমার 30 মিনিট সময় লাগবে। 30 না 20, হ্যাঁ 20 মিনিট। আমাকে কি 20 মিনিট সময় দেওয়া যায় নাকি? একটু কমেন্টস করেন তো যে 20 মিনিট সময় দেওয়া যায় কিনা। তাহলে আমি আমার মতো ধীরস্থিরভাবে পুরোটা পড়াই দিই। 20 মিনিট সময় দেওয়া যায়? দেওয়া গেলে বলেন যে দেওয়া যায়, তাহলে আমি তো আমার মতো করে পড়াই দিই। একটু দ্রুত কমেন্টস করেন আমাকে 20 মিনিট আরও সময় দেওয়া যায় কিনা। বাসায় পড়া লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা অনেকেই বলছেন দেওয়া যায়, বাকিরাও কমেন্টস করতে থাকেন, আমি পড়ানো শুরু করি। ওয়েল এবার আসেন এক্সাম্পল। ভাই খুব মনোযোগ সহকারে এক্সাম্পলগুলো বুঝেন। আমি ক্লাসের শেষে একটা প্র্যাকটিস শিটও দিয়ে দেবো। আপনার একটা কোশ্চেন দিছে, চতুর্ভুজের 4 বাহু সমান হলে, চতুর্ভুজের 4 বাহু সমান হলে তাকে কি বলে? আচ্ছা ভাইয়া আমরা পুরো বেসিক বুঝছি। এবার আসেন এই ধরনের পরীক্ষায় কোশ্চেন আসলে কী করবো। প্রথমে কোশ্চেনটা মনোযোগ সহকারে পড়েন। চতুর্ভুজের 4 বাহু সমান বলছে কি, চতুর্ভুজের যদি 4 বাহু সমান হয় তাহলে তারা কি বলে? আমরা কেস 1-এ কী শিখছিলাম? কেস 1-এ শিখছিলাম প্রত্যেকটা বাহু সমান, প্রতিটি বাহু সমান। প্রতিটি বাহু সমান হয় কার ক্ষেত্রে? প্রতিটা বাহু সমান হয় শুধুমাত্র বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে। আমরা কেস 1-এ এটাই শিখছি না, যে 4টা বাহু সমান হয় কার ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে আর হচ্ছে রম্বসের ক্ষেত্রে। তার মানে আমার উত্তর হবে কি? প্রশ্ন দেখে প্রথমে উত্তর লিখবেন, অপশন পড়া না। অপশন পড়া করলে জীবনে পরীক্ষা কোশ্চেন পারবেন না।
তাহলে চতুর্ভুজের 4 বাহু সমান হয় কার কার ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে আর রম্বসের ক্ষেত্রে। তার মানে আমার অ্যান্সার হবে কি? বর্গক্ষেত্র আর রম্বস। তার মানে সামান্তরিক দিছে হবে না, রম্বস দিছে হবে, বর্গ দিছে হবে, বর্গ আর রম্বস দুটোটাই যেতে অ্যান্সার। তার মানে অ্যান্সার কোনটা? ডি। 1 নম্বর কোশ্চেন বুঝছেন? 1 নম্বর খুব ললিপপ টাইপ কোশ্চেন, আমি 1 নিয়ে আর কথা বলতেছি না। আমি 2 নম্বর কোশ্চেনটা একটু করাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা একটু করাচ্ছি। 1 নম্বর ললিপপ কোশ্চেন, তাই আমি 1 নিয়ে কোনো কথা বললাম না। 2 নম্বরটা খুব মনোযোগ সহকারে দেখেন। কোন চতুর্ভুজের এই হচ্ছে মূল প্রশ্ন শুরু, এগুলাই পরীক্ষায় আসবে। আমি কথা বুঝতে পারছি? এই কোশ্চেনগুলোই আসবে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। বলা হয়েছে কোন চতুর্ভুজের কোণগুলো সমান? কোণগুলো সমান। আপনি পুরো কোশ্চেনও পড়বেন না, মাইন্ড ইট। আমি ঠিক যেভাবে 2 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করতেছি এভাবে অ্যান্সার করেন, কিচ্ছু মুখস্থ করা লাগবে না। কি বলছে? কোন চতুর্ভুজের কোণগুলো সমান। আচ্ছা, আপনি শিখছেন কি একটু আগে? কোণ সমান হয় কার কার ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। বুঝেন? বর্গক্ষেত্রের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে কোন চতুর্ভুজের কোণগুলো সমান? কোণগুলো সমান হয় কার কার ক্ষেত্রে? কেস 2 অনুসারে আমি কি শিখছি? বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কোণগুলো সমান। এই পর্যন্ত ঠিক আছে? এইবার আপনারা বলছে বাহুগুলো অসমান। আচ্ছা, আপনি বর্গক্ষেত্রের ক্ষেত্রে সময় শিখছেন কি? প্রত্যেকটা বাহু সমান। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে সময় শিখছেন কি? বিপরীত বাহুগুলো সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি শিখছি কি? প্রত্যেকটা বাহু সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে শিখছি কি আমি? বিপরীত বাহুগুলো সমান। তাহলে আপনারা যদি বলতো বাহুগুলো সমান, তাহলে অ্যান্সার হতো কি? বর্গক্ষেত্র। অ্যান্সার হতো কি? বর্গক্ষেত্র। বলা হয়েছে বাহুগুলো অসমান, তার মানে কি? বিপরীত বাহু সমান, কিন্তু সব বাহু তো সমান না। তাহলে বাহুগুলো যেহেতু অসমান বসে, তার মানে অ্যান্সার হবে আয়তক্ষেত্র। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রথম কাজ কি? আপনার ফার্স্ট কন্ডিশন কি? কোণগুলো সমান। কার ক্ষেত্রে কোণগুলো সমান হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে। বাইর করলেন 2টা। এইবার আপনারা বলছে কি? বাহুগুলো অসমান হবে। আপনি জানেন কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো বাহু সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান। যেহেতু বাহুগুলো অসমান বলছে, তার মানে অ্যান্সার হচ্ছে আয়তক্ষেত্র। যদি এটা বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 2 ডান। এটা বুঝে থাকলে আপনি এই ধরনের সবগুলো কোশ্চেনই অ্যান্সার করতে পারবেন। আমি আরও কয়েকটা এক্সাম্পল করাবো। সবাই একটু কমেন্টস করেন তো, এক্সাম্পল 2 ডান হয়েছে নাকি? এগুলো ভাই মুখস্থ করার জিনিস না, এগুলো বোঝার জিনিস। আজকে ক্লাস করেন, ইনশাল্লাহ পরিশ্রমটা সার্থক হবে। আপনারা যেহেতু আগ্রহ নিয়ে ক্লাস করতেছেন, এটা তো ভালো লাগে আমাদের জন্য। আচ্ছা, এটা তাহলে আমরা বুঝছি, এই তো? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আরও কয়েকটা এক্সাম্পল করে আজকে ক্লাসের পর ক্লাসে শেষ করে দেবো। আর রাহাত ভাই যেটা বলে ইনশাল্লাহ সেটা কি করে না, যেহেতু বলছি ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আরেকটা কোশ্চেনে। এটা খুব সোজা আলোচনা, খুবই সোজা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, এটা হচ্ছে সবচেয়ে সোজা আলোচনা আজকের ক্লাসে। কোন ক্ষেত্রের গুলোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? বিষয়টা দেখেন কি বলছে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা শিখছিলাম কি? কেস 4-এ আইসা সমকোণে সমদ্বিখণ্ডিত, সমকোণে সমদ্বিখণ্ডিত, সমকোণে সমদ্বিখণ্ডিত করে কারা কারা? বর্গক্ষেত্র, আরেকটা হচ্ছে রম্বস। এটা আমরা শিখছি না? যদি প্রশ্নটা বলে সমকোণে সমখণ্ডিত করে কারে কারে, তখন অ্যান্সার হচ্ছে বর্গক্ষেত্র আর রম্বস। আমার কথা কি বুঝতে পারছি? এটাও ললিপপ কোশ্চেন, এটা নিয়ে আমার বেশি কিছু বলার দরকার নেই। তার মানে কি? যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আপনার কাজকে শুধু প্রশ্নের কন্ডিশনটা বের করা। কন্ডিশন বের করে আপনি উত্তরটা লিখবেন, তারপর অপশনে যাবেন। অপশন চেক করে উত্তর বের করবেন না, তাহলেই পারবেন না পরীক্ষায়। আমার কথা বুঝছেন? তাহলে 3 তো পারছি না?
3 যদি পারি, এবার আসেন আরেকটা একটু কঠিন কোশ্চেন করি। এক্সাম্পল 4, এটা একটু দেখেন মনোযোগ সহকারে বোঝেন কিনা। এক্সাম্পল 4 কি বলছে দেখেন, আচ্ছা কোশ্চেন দিছে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান। আমি আপনার প্রথমে কি বলছি, পুরো কোশ্চেন পড়বো না, ফার্স্টে কি বলছে, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান। ভাই আমি আবারও রিপিট করতেছি, এই কোশ্চেন হলো সবচেয়ে সোজা যদি বোঝেন, আর না বলতে এই কোশ্চেন হলো পৃথিবীর সবচেয়ে কঠিন। আমি পুরো কোশ্চেন কোনোদিন পড়বো না। আমি কি বলছি, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান। আচ্ছা আমি একটু আগে শিখছি কি কেস 3-তে, যে চতুর্ভুজের কর্ণদ্বয় কার কার ক্ষেত্রে সমান হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়, আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়। এই পর্যন্ত আমি শিখেছিলাম না কেস 3-তে, যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুই ক মানে কি, কোণ আর হচ্ছে কর্ণ, এই দুইটা সমান হয়, শিখেছিলাম। আচ্ছা তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণদ্বয় কার কার ক্ষেত্রে সমান, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে, খুব ভালো কথা। তারপর আরেকটা কন্ডিশন দিছে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা আপনি শিখছেন কি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে কারে, বর্গক্ষেত্র আর রম্বসের। এই জায়গায় তো রম্বসের কোনো গল্পই নেই, গল্প কি, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র আপনি পাইছেন, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র আপনি পাইছেন। আপনার আলোচনার বিষয় হচ্ছে এই বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে কোনটারে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বুঝছেন বিষয়টা। এই জায়গায় রম্বসের কোনো গল্প নাই, কারণ আপনি প্রথম কন্ডিশন দিয়ে দুইটা জিনিস পাইছেন, একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা হচ্ছে আয়তক্ষেত্র। তার মানে অ্যান্সার হবে কি, হয় বর্গক্ষেত্র নাইলে আয়তক্ষেত্র। আমি কি বুঝাইতে পারছি? ফার্স্ট কন্ডিশন বলছে কি, কর্ণদ্বয় পরস্পর সমান। কর্ণদ্বয় পরস্পর সমান হয় কার কার ক্ষেত্রে, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এখন আমার প্রশ্ন হচ্ছে উত্তর কি, বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র। এই জায়গায় বলছে কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি জানি কি বর্গক্ষেত্রটা কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, তার মানে অ্যান্সার কি, বর্গক্ষেত্র। এগুলো কি খুব মজা না যদি বোঝেন, এটা কি বুঝছেন? এই জায়গায় কিন্তু ভাই বর্গক্ষেত্র আর রম্বস ছিল সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমার রম্বস আলোচনায় আসবে, এইটা প্রশ্ন হচ্ছে কেন, কারণ আমি তো প্রথমেই 1 নম্বর কন্ডিশন দিয়ে দুইটা জিনিসটা পাইছি, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে আয়ত। তার মানে অ্যান্সার হবে কি, হয় বর্গ হইবে নাহলে আয়ত হবে। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। আমরা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে চলে আসতেছি, আর 3-4টা এক্সাম্পল করানোর পর ট্রাপিজিয়ামটা পড়াবো, গল্প ফিনিশ। এগুলো নাকি সবাই মুখস্থ করতেন, এগুলোকে মুখস্থ করতেন না? একটু কমেন্টসে জানান তো, এগুলোকে মুখস্থ করতেন না নাকি বুঝা পড়তেন? কারা মুখস্থ করতেন আর কারা বুঝা পড়তেন একটু কমেন্টস করে জানান। এগুলোকে আগে মুখস্থ করতেন? তৈলাক্ত গাছবে বানরের উপরে উঠা প্লাস নিচে নামাও, করে কি ভাইয়া, কি রেখে কি করবো, পরীক্ষা তো কদিন পর। আচ্ছা এটা আমরা বুঝছি, এবার আসেন আরেকটা কোশ্চেন সলভ করি। সবাই একটু কমেন্টস করেন, আগে বুঝা পড়তেন না মুখস্থ করতেন? অনেস্টলি স্পিকিং এবং জেনুইন ফিডব্যাক দিবেন। যে মুখস্থ করতেন সে লিখবেন মুখস্থ করতাম, যে বুঝা পড়তেন সে লিখবেন বুঝা পড়তাম। এক্সাম্পল 5, আচ্ছা এক্সাম্পল 5-এ কি বলছে দেখেন, ABCD চতুর্ভুজে আচ্ছা ভাইয়া এই যে কোশ্চেন দিছে, এই কোশ্চেনটা অনেকভাবে সলভ করা যায়। ABCD চতুর্ভুজ এখানে 3টা কন্ডিশন দিছে, 2টা বাহু সমান্তরাল, কর্ণ 2টা সমান, একটা কোণ 90 ডিগ্রি। 3টা কন্ডিশন দিয়ে কোশ্চেনটা করা যায়, কিন্তু আমার জন্য সবচেয়ে ইজি কন্ডিশন হচ্ছে কোণ। 3টা কন্ডিশন দিয়ে কোশ্চেনটা করা যায় কিন্তু আমার সলভ করা যায়, কিন্তু আমার জন্য সবচেয়ে ইজি কন্ডিশন হচ্ছে কোণ। কোণ মানে কি, এখানে কোণ A সমান সমান বলছে 90 ডিগ্রি, তার মানে কি কোণটা সমকোণ। কোণ A সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কোণটা হচ্ছে সমকোণ। আপনি একটু আগে শিখছিলেন কি,
প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটাই এক সমকোণ কাদের ক্ষেত্রে হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়, আর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়, আরেকটা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়। এবার একটু আপনি দেখেন তো, চারটা অপশনে কি আছে? সামান্তরিক হবে না, রম্বস হবে না, আয়তক্ষেত্র হবে, কোনোটি নয়, হবে না। তার মানে অ্যান্সার কি? আয়তক্ষেত্র। তার মানে আপনি কন্ডিশন দিয়ে কি পাইলেন? যখনই কোণ দেওয়া থাকবে আপনার জন্য সবচেয়ে চয়েস করতে হবে কোণের কন্ডিশনটা, কারণ কোন সমকোণ দেওয়া আছে, দ্যাট মিনস এটা হয় আয়তক্ষেত্র হবে, নাহলে বর্গক্ষেত্র হবে। এখন যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারতেন, বা যদি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র দুটোটা দেওয়া থাকতো তখন আবার আরেকটা কন্ডিশন দেখতেন। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র যদি দুটোটা দেওয়া থাকতো তখন আপনি আরেকটা কন্ডিশন দেখতেন। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরেকটা কোশ্চেন করানোর পর হচ্ছে আপনাদের ট্রাপিজিয়াম করাবো। এটা কি বুঝছেন? না বুঝতে কিছু না, আরেকটা কোশ্চেন করাই। কোশ্চেন নাম্বার 6 নম্বর। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, বলছে কি রম্বসের কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? আচ্ছা, আপনারা আমি একটু শিখেছিলাম কি বর্গক্ষেত্র আর রম্বস এই দুইটার ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই শিখেছিলাম না? সমদ্বিখণ্ডিত করে, এটা শিখেছিলাম। রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সমকোণ। যদি আরো সহজ করে বোঝেন, ছবিটা আঁকেন। ছবিটা হয় না যদিও রম্বস, আচ্ছা ধরে নেন বা এটাই রম্বস, ABCD। আমি কি শিখেছিলাম? এই দুইটা কর্ণ, AC কর্ণ আর BD কর্ণ পরস্পর যদি অবিন্দুতে ছেদ করে, অবিন্দুতে ছেদ করলে এই যে কোণটা আপনি পাচ্ছেন এটা কি 90 ডিগ্রি ছিল না? এই যে কোণটা পাচ্ছেন এটাও কি 90 ডিগ্রি ছিল না? এই যে কোণটা পাচ্ছেন এটাও কি 90 ডিগ্রি ছিল না? এই যে কোণ পাচ্ছেন এটাও কি 90 ডিগ্রি ছিল না? তার মানে কি কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করলে আপনি যে অন্তর্ভুক্ত কোণটা পাচ্ছেন এটা কি সমকোণ না? আপনি কি বুঝছেন? আপনি থিওরি দিয়ে সরাসরি অ্যান্সার করতে পারেন সমকোণ, অথবা ছবি আঁকে অ্যান্সার করতে পারেন সমকোণ। আবারও বলি, বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আপনি সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই কনসেপ্ট দিয়ে সমকোণ বুঝতে পারেন, অথবা এই ফিগারটা দিয়েও বুঝতে পারেন। বর্গক্ষেত্র বা রম্বসের ক্ষেত্রে এই AC আর BD কর্ণ পরস্পর যদি অবিন্দুতে ছেদ করে, তাহলে যেই কোণগুলো আপনি অন্তর্ভুক্ত পাচ্ছেন প্রত্যেকটা কি 90 ডিগ্রি না? তার মানে সবগুলোই হচ্ছে সমকোণ। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 1 ফুল ডান। পুরো বিষয়টা বুঝে থাকলে লেখেন টাইপ 1 ফুল ডান। ইনশাল্লাহ আমি কি আশা করতে পারি এখান থেকে যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসলে এখন থেকে মুখস্থ না করে অ্যান্সার করতে পারবেন? এটা কি আমি আশা করতে পারি কিনা? আর আমি এক পাতা শিট দিয়ে দেবো, এখানে হচ্ছে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, এই কনসেপ্টগুলো বুঝে সবগুলো কোশ্চেন পারবেন। শিটটা আজকে রাতে বা কালকে দিয়ে দেওয়া হবে গ্রুপে। সবাই শিটের সবগুলো এক্সাম্পল সলভ করে চাইলে নিজের যে গাইড বইটা আছে সেই গাইড বইয়ের এক্সাম্পলগুলো করতে পারেন, বুঝলে সবগুলো ইনশাল্লাহ পারবেন। একটু ফিডব্যাক দেন তো, কী অবস্থা? টাইপ 1 ডান হয়েছে নাকি? আর একটু পড়াবো 10 মিনিট, ট্রাপিজিয়াম পড়ালে বেজাল শেষ। কি অবস্থা একটু ফিডব্যাক দেন, বুঝছেন কিনা? বুঝছেন কিনা একটু ফিডব্যাক দেন। টাইপ 1 এর কি অবস্থা একটু লেখেন তো। আমি এই ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে সামনে পরীক্ষার মৌসুম, প্রচুর পরীক্ষা হচ্ছে, এখানে এই কোশ্চেনগুলো আসে। বিশেষ করে BCS এ তেমন একটা আসে না, কিন্তু অন্যান্য নিয়োগ পরীক্ষা প্রচুর আসে। যেহেতু পরীক্ষার মৌসুম চলতেছে, একটা ক্লাস করলে যদি 1 নম্বর পান তাহলে কী হবে? নতুন রিটার্ন ব্যাচ কবে শুরু হবে? নতুন রিটার্ন ব্যাচ শুরু হবে 18 নভেম্বর। আচ্ছা, আমি একটু ব্যাচ নিয়ে 1 মিনিট কথা বলে ট্রাপিজিয়ামটা পড়াই। 44 প্রিলি সকল নিয়োগ অনলাইন ব্যাচ 15 নভেম্বর থেকে, শনি সোম বুধ রাত 10টায়। আর 43 রিটার্ন ব্যাচ 18 নভেম্বর শুরু হবে
রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়। চাইলে আপনি শুধু পিলি ব্যাচেও জয়েন করতে পারেন, শুধু রিটেন ব্যাচেও জয়েন করতে পারেন, চাইলে পিলি আর রিটেন দুই ব্যাচেও জয়েন করতে পারেন। কারণ ক্লাস হচ্ছে শনি সোম বুধ হলো রাত 10টায় প্রিলি, রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে রিটেন। তার মানে আপনি চাইলে আলাদা আলাদা দিন ক্লাস যে কোনো ব্যাচে জয়েন করতে পারেন, দুটোতেও জয়েন করতে পারেন। এই ব্যাচগুলোতে জয়েন করলে ইনশাল্লাহ জীবনে ম্যাথমেটিক্সের কোনো সমস্যা থাকবে না। ক্ষেত্রফলের আলোচনা বলে দিছি কালকে সাজেশনের ক্লাসে, ক্ষেত্রফলের ম্যাথ আজকে করানো হবে না। টাইপ 2 এবার হচ্ছে ট্রাপিজিয়াম। তাই নাকি ভাই? আমি কোনো কোশ্চেন দেখি নাই, অডিট বা যেই পরীক্ষা হয়েছে আমি কোনো কোশ্চেন দেখি নাই, এই যেন বলতে পারি না কোথায় গিয়ে আসছে কোথায় গিয়ে আসছে। পড়েন, যা বড় ইনশাল্লাহ তা দিয়ে আসবে। আচ্ছা, ট্রাপিজিয়াম টাইপ 2। ট্রাপিজিয়ামের প্রথমে এই লেখাটা একটু লিখে নেন, তারপর আমি বুঝাচ্ছি। ট্রাপিজিয়ামের আচ্ছা, আমি এবিসিডি একটা ট্রাপিজিয়াম নিলাম। দেখেন সবাই, এই জায়গায় এবি আর সিডি এই বাহু দুটো হচ্ছে সমান্তরাল। বিষয়টা দেখেন, আমি একটা এবিসিডি ট্রাপিজিয়াম নিলাম, এই ট্রাপিজিয়ামের এবি আর সিডি এই বাহু দুটো সমান্তরাল। তাহলে আমি 1 নম্বর কন্ডিশন কি শিখছি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুইটা বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুইটা বাহু সমান্তরাল। কোন দুইটা বাহু সমান্তরাল? এবি আর সিডি। এবার ভাই এই যে একটু বেজাল আছে, বেজালটা দেখেন। এই এবি আর সিডি এই দুটো হচ্ছে কি সমান্তরাল বাহু। এই বাহু দুটা কি সমান? এই বাহু দুটো তো সমান না, চোখ দিয়ে দেখলেই তো বোঝা যাচ্ছে। তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুইটা বাহু সমান্তরাল, খুব ভালো কথা। এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে আমি দুইটা সমান্তরাল বাহু নিলাম, কোন কোন সমান্তরাল বাহু? একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। এই সমান্তরাল বাহু দুইটা আবার সমান না। তার মানে আমাদের কন্ডিশনটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এবি সমান্তরাল সিডি, কিন্তু এবি নট ইজুকাস টু সিডি। এটা কি বোঝা যায়? বোঝা গেলে তার এটা মুখস্থ করার কোনো দরকার নাই। তার মানে বিষয়টা কি? এবিসিডি ট্রাপিজিয়ামের এবি আর সিডি এই বাহু দুটা সমান্তরাল, কিন্তু সমান্তরাল বাহু দুটা সমান না। আর বাকি যে দুইটা বাহু বিসি আর এডি এই দুটো হচ্ছে অসমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুইটা বাহু সমান্তরাল, দ্যাট মিনস হচ্ছে এবি সমান্তরাল সিডি, কিন্তু এই এবি আর সিডি এই সমান্তরাল বাহু দুইটা অসমান। ক্লিয়ার? আর অপর দুইটা বাহু হচ্ছে কি বিসি আর এডি, এই দুটো হচ্ছে অসমান্তরাল। ক্লিয়ার? বোঝা গেছে? এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আরও দুইটা জিনিস একটু অ্যাড করে নেন। এই দুটো জিনিস সবাই একটু অ্যাড করেন। অ্যাড করছেন কি? ট্রাপিজিয়ামের তির্যক, যে কোনো একজন কোশ্চেন করতে পারেন, তির্যক মানে কি? তির্যক আর অসমান্তরাল একই কনসেপ্ট। তির্যক আর অসমান্তরাল, আপনি তির্যকও বলতে পারে, অসমান্তরালও বলতে পারে। আচ্ছা, আপনি কি শিখবেন? ট্রাপিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন কোণ দুটির সমষ্টি কত? পরীক্ষায় কোশ্চেনটা দিতে পারে। ট্রাপিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন, তির্যক আর অসমান্তরাল একই কথা। ট্রাপিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন কোণ দুটির সমষ্টি কত যদি বলে, অ্যান্সার হবে 180 ডিগ্রি। এটা ঠিক আছে? আর খুবই জনপ্রিয় একটি কোশ্চেন, কোনটি সামান্তরিক নয়?
আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এই তিনটে হচ্ছে সামান্তরিক। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং রম্বস প্রত্যেকটাই সামান্তরিক, কিন্তু ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। এটা কি মনে রাখা যাবে? আপনি সোজা বাংলা মনে রাখবেন কি, আমরা যে কেসগুলো আলোচনা করছিলাম কি ছিল, বর্গক্ষেত্র ছিল, আয়তক্ষেত্র ছিল, রম্বস ছিল, সামান্তরিক ছিল, চারটা নিয়ে আমরা আলোচনা করছি না? তার মানে আয়ত, বর্গ, রম্বস এরা হচ্ছে সামান্তরিকের শীর্ষ। আয়ত, বর্গ, রম্বস সামান্তরিকের শীর্ষ। তার মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস প্রত্যেকটি সামান্তরিক, কিন্তু ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। এটা কিন্তু খুব জনপ্রিয় কোশ্চেন, কোনটি সামান্তরিক নয়? তখন অ্যান্সার হবে ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের সামারি কি? ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল, কিন্তু সমান্তরাল বাহু দুইটা সমান না, আর অপর দুইটা বাহু অসমান্তরাল। ট্রাপিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন কোণ দুটি সমষ্টিগত 180 ডিগ্রি। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এগুলো প্রত্যেকটাই সামান্তরিক, কিন্তু ট্রাপিজিয়াম সামান্তরিক না। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন বেসিক ডান, বি ডান লেখেন। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন বি ডান। যেই কোশ্চেন দেবে এগুলো দেখি পারবেন কিনা। যদি সমান্তরাল পারবেন, সমান্তরাল সমান ট্রাপিজিয়াম পারবেন, পারবেন। আচ্ছা, ট্রাপিজিয়ামের যে 5টা এক্সাম্পল আছে, 5টা এক্সাম্পল আমার পড়ানো শেষ। ট্রাপিজিয়ামের এক্সাম্পলগুলো আমার বলার দরকার হবে না। তাহলে সামারিটা হচ্ছে, আগে লেখেন বি ডান হয়েছে নাকি? সামারিটা হচ্ছে বি ডান হয়েছে নাকি আগে একটু বলেন। কেন নয়? কেন নয়ের আলোচনা হবে 43 পিলির পর ভাই, আর 7 দিন পর পরীক্ষা। কেনর উত্তর এখন দেওয়ার সময় নাই। আচ্ছা, যদি হয়ে থাকে আমি এখন একটু সামারি বলি। যা পড়াইছি আমি আজকে রাতে অথবা আগামীকালকের ভিতর একটা শিট, এই যে প্র্যাকটিস শিটটা দেবো। সবাই বেসিকটা ক্লিয়ার যেহেতু হয়ে গেছে, প্রত্যেকটা এক্সাম্পল এই শিটের সলভ করবেন। করার পর আপনার যে গাইড বইটা আছে, ওই গাইড বইয়ের এক্সাম্পলগুলো ধরলে ইনশাল্লাহ পরে পেরে যাবেন, যদি বেসিকটা বুঝে থাকেন। এগুলোর কোনো কিছুই মুখস্থ করবেন না। এখন ফাইনাল ফিডব্যাক, ফুল ক্লাস ডান হয়েছে কিনা এবং ক্লাসের পড়া ক্লাসে হয়েছে কিনা। ফুল ক্লাস ডান না লিখে লেখেন, আমি বলছিলাম কি ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। যাদের ক্লাসের পড়া ক্লাসে হয়ে গেছে তারা লেখেন ভাইয়া ক্লাসের পড়া ক্লাসে হয়ে গেছে। আর যাদের ক্লাসের পড়া ক্লাসে হয় নাই কিন্তু ফুল ক্লাস ডান হয়েছে, তারা লেখেন ফুল ক্লাস ডান। তাহলে বিষয়টা কি, যারা পুরো ক্লাসটা ক্লাসেই পড়ে ফেলতে পারছেন তারা লিখবেন ক্লাসেই ভাইয়া পড়া কমপ্লিট। আর যাদের ক্লাসে পড়া হয় নাই কিন্তু পুরো ক্লাস বুঝছেন তারা লেখেন ফুল ক্লাস ডান। দেখি কার কি অবস্থা, কার কি অবস্থা এটা একটু দেখি। আর আপনাদের হচ্ছে আগামীকালকে আমি ক্লাস নেব, আগামীকালকে আমি ঘনজ্যামিতির উপর ক্লাস নেব। ঘনজ্যামিতি অনেকেই পারেন না, সামান্য কিছু জিনিস জানতে হবে বিসিএস পিলির জন্য। এরপর আবার রবিবার দিন থেকে আপনাদের ডিমান্ডে ক্লাস নেব। কোর্স ফি কত? বিসিএস প্রিলির কোর্স ফি হচ্ছে মাত্র 1070, আর বিসিএস রিটেনের কোর্স ফি হচ্ছে 1565। সবাই একটু কমেন্টস করেন কি অবস্থা দাঁড়াইছে। আচ্ছা, তাহলে আমি একটু ফাইনাল কথা বলি। আজকের পর আর আমি লেকচার শিটটা রাত আজকে অনেক হয়ে গেছে, আগামীকালকে দিয়ে দেবো। সবাই শিটটা শেষ করবেন। আগামীকালকে আমি গণজ্যামিতির উপর একটা ক্লাস নেব, খুবই ইজি ক্লাস, এবং ক্লাসটা করলে ইনশাল্লাহ গণজ্যামিতি থেকে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হয়তো পারবেন। এরপর রবিবার দিন আপনারা যেই ধরনের ক্লাস চাবেন, রবি, সোম, মঙ্গল, বুধ, আমি সেই ক্লাসগুলোই নেব। মানে জাতীয় পোল করব, পোলে যারা ভোট বেশি দিবে তাদের হচ্ছে। আচ্ছা, ব্যাচটাচের ব্যাপারে বিস্তারিত জানাবো, পরীক্ষা দেন না, 4-5 দিন পর পরীক্ষাটা শেষ করেন। প্রাইভেট কীভাবে কী পড়াবো এটা পরে আমি ডিটেলস জানাবো, একটা ক্লাসই নেব, কোন কোর্সটা কার জন্য কী দরকার। তাহলে বিষয়টা আমি একটু বলি। কালকে আমরা একটা ঘনজ্যামিতির ক্লাস নেব, সবাই ঘনজ্যামিতির ক্লাসটা করেন। ম্যাক্সিমাম ঘনজ্যামিতি বাদ দিয়ে দিচ্ছেন, ঘনজ্যামিতি দিয়ে যাতে কোশ্চেন আসলে আপনি পারেন, খুব সহজ করে পড়াবো। ক্লাসটা করলে ইনশাল্লাহ পারবেন। আর রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন আপনারা যেই ক্লাস ডিমান্ড করবেন, মানে বেশি স্টুডেন্ট যেই ক্লাসগুলো চাবে সেই ক্লাসগুলো আমি নেব, কথা হচ্ছে। আর আমি একটু বহুমুখী ব্যস্ততার ভিতর আছি, এই কারণে আমার ক্লাসের টাইমটা রাত্র 10টা, 10:30, 11টা, 11:30 যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করছি প্রতিদিনই ক্লাস নেওয়ার জন্য। কারণ আমার ক্লাস করে যদি আপনি সামান্য একটু উপকৃত হন তাহলে তো আপনার এটাই আমার সার্থকতা যে আমার ক্লাস করে আপনি উপকৃত হয়েছেন। এর জন্য টাইমটা যে টাইমই হোক একটু ক্লাসটা করার চেষ্টা করবেন, কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে আর কথা বাড়াবো না, আপনারা সবাই ক্লান্ত, যেহেতু অনেকগুলো নিয়োগ পরীক্ষা আজকে গেছে, অনেকে হয়তো একাধিক পরীক্ষা অ্যাটেন্ড করছেন, তাই আজকে এমনভাবে পড়ানোর চেষ্টা করছি যাতে ক্লাসে পড়াটা হয়ে যায়। কালকের ঘনজ্যামিতির ক্লাসটা সবাই মাস্ট করবেন। আর রবিবার দিন থেকে আপনাদের ডিমান্ড অনুসারে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন ক্লাস নেওয়া হবে। ওকে, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ক্ষেত্রফল, আচ্ছা এই যে আমি বলি জ্যামিতির আমি একটা হচ্ছে গতকালকে সাজেশন ক্লাস নিয়েছি, ওখানে কিভাবে কি পড়তে হবে এটা বলে দিছি ভাইয়া। চতুর্ভুজের ম্যাথ করাইতে লাগবে 3 দিন, এখন আমি ম্যাথ শুরু করলে কিছু পড়ানো যাবে 15 মিনিটে, এর জন্য ম্যাথ নিয়ে কোনো কথা নাই। সাজেশনে বলে দিছিলাম কি কি পড়তে হবে, সাজেশন ক্লাসটা দেখেন, ওই অনুসারে টপিকসগুলো নিজে একটু পড়ে নেন ভাইয়া।